নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইপিএফ বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। মানে যে সমস্ত কর্মচারী প্রাইভেট সেক্টরে বা বেসরকারি কোম্পানিগুলোতে চাকরি করেন তাদের বেতনের একটা অংশ কিন্তু প্রত্যেক মাসে কেটে নেওয়া হয়। এবং সেই টাকাটা কিন্তু একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা হয়। তো সেই জমা টাকাটায় পরবর্তীতে আবার সুদ সমেত ফেরত পাওয়া যায়। তো সেই ব্যাপারটা নিয়েই আমরা টোটাল জিনিসটাকে আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো টোটাল ভিডিওটা আপনারা দেখুন এবং ভিডিও দেখার পর যদি আপনাদের কোনো জানার কিছু থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন আমরা মূল ভিডিওতে শুরু করি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। তো এর মধ্যে যে বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ইপিএফ বা পিএফ জিনিসটা আসলে কী, বা এই যে টাকা কেটে নেওয়ার কথাটা বলছিলাম স্যালারি থেকে, অর্থাৎ এই যে টাকা আপনি কিভাবে জমা করবেন। এখানে যে ইউএএন নাম্বার বলতে ইউএএন মানে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার, মানে ব্যাপারটা হয় কি যে ধরুন আপনি একটা কোম্পানিতে জয়েন করেছেন, আবার পরবর্তী ক্ষেত্রে অন্য কোম্পানিতে সুইচ করবেন, তাহলে সেক্ষেত্রে পরবর্তী কোম্পানিটা আপনাকে ইউএএন নাম্বার চাইবে। তো সেই জিনিসটাই বাকি সেটাও আমরা দেখব। আর এছাড়াও যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে যে টাকা তোলার নিয়ম কি কি রয়েছে, বা আপনি যে টাকা জমা করছেন সেখানে ইন্টারেস্ট কী ধরনের পাচ্ছেন, এই সমস্ত কিছুই আলোচনা। এই যে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড রয়েছে সেখানে কিন্তু একজন কর্মচারী দুইভাবে তার টাকাটা কাটাতে পারেন। এই যে মাসিক যে স্যালারিটা পাওয়া যাচ্ছে সেখানে ফিক্সড একটা অ্যামাউন্ট রয়েছে, সেটা হচ্ছে 1800 টাকা, সেরকমভাবেও কাটানো যায়। আর 2 নম্বর হচ্ছে যে বেতনের 12% কিন্তু কাটানো যায়, অর্থাৎ 12% যেটাকে বলছি। সরকারি ক্ষেত্রেও এরকম নিয়ম রয়েছে যে বেসিক বেতন যেটা হয় তার 6% একটা পিএফ আকারে কেটে নেওয়া হয়, এবং কর্মচারী চাইলে সেই 6% বেশিও কাটাতে পারেন। কিন্তু এক্ষেত্রে এই যে 1800 টাকা কাটছে বা বেতনের 12% কেন কাটছে, এই দুটো অ্যামাউন্টই কেন, সেটা আমি একটু পরে আপনাদের সাথে আলোচনা করছি। আর কর্মচারী চাইলে যে কোনো একটা চুজ করে নিতে পারেন, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। এবার আসছি এই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের আন্ডারে ম্যান্ডেটরি ফিল্ড বিষয়ে, মানে যেই জিনিসটা থাকতেই হবে, না হলে প্রভিডেন্ট ফান্ড কিন্তু হবে না। তো সেই প্রথম ব্যাপারটা হচ্ছে যে কর্মী সংখ্যা। যদি কোনো এক কোম্পানির কর্মী সংখ্যাটা গ্রেটার দ্যান 20 হয়, অর্থাৎ 20 জনের যখনই বেশি হয়ে যাবে তখনই কিন্তু সেই কর্মীদের প্রভিডেন্ট ফান্ড করতেই হবে। আর 2 নম্বর হচ্ছে যে কর্মীর বেতন যদি মাসিক বেতন যদি 15,000 টাকা হয় বা তার চেয়ে ধরুন একটুখানি কম হলো, তো সেক্ষেত্রেও কিন্তু ম্যান্ডেটরি একদম আবশ্যিকভাবে ওই এমপ্লয়ির প্রভিডেন্ট ফান্ড কিন্তু চালু করতেই হচ্ছে। যদি এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রভিডেন্ট ফান্ড করা যাবে না। তো এবার আমরা দেখব যে এই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের উপকারিতা কী কী রয়েছে বা বেনিফিট কী কী রয়েছে। তো প্রথমে রয়েছে সেটা হচ্ছে ট্যাক্স এক্সেম্পট সেভিং। প্রত্যেক মাসের বেতন থেকে যে নির্দিষ্ট পরিমাণ টাকাটা কেটে নেওয়া হচ্ছে এবং সেটা একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা হচ্ছে, তো যেখানেই জমা হোক না কেন সেই টাকাটার উপরে কিন্তু আপনাকে সরকারকে কোনো প্রকার ট্যাক্স দিতে হচ্ছে না। ধরুন ওই টাকাটাই যদি আপনি কোনো এমআইএস বা কোনো ফিক্সড ডিপোজিটে রাখতেন তাহলে কিন্তু সরকারকে আপনাকে তার জন্য ট্যাক্স দিতে হতো, তাহলে এই জায়গাটা আপনি ছাড় পেয়ে যাচ্ছেন। 2 নম্বর হচ্ছে যে এই ইপিএফ যেটা আপনার কেটে নেওয়া হচ্ছে সেটার জন্য কিন্তু আপনাকে হাই ইন্টারেস্ট রেট দেওয়া হয়। তো এখানে ইন্টারেস্ট রেট মোটামুটি আমি লিখে রেখেছি 7.5 থেকে 9%। মোটামুটি এখন যা চলছে 8 বা 8.1 এরকম ধরনের ইন্টারেস্ট কিন্তু আপনারা পেয়েই যাবেন, এতে কোনো অসুবিধা হবে না। আর এই যে ইন্টারেস্ট রেটটা এটা কিন্তু বছরে মোটামুটি আপনারা 3বার চেঞ্জ হয়, কেন্দ্র সরকার ঘোষণা করে, সেটা যদি অনলাইনে আপনারা ঘাটেন সেটাও কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। আর লাস্ট যেটা রয়েছে এখানে 3 ফ্রি ক্রাইটেরিয়া। এই 3টে ফ্রি কী জিনিস, ধরুন আপনি এই যে টাকাটা কেটে নেওয়া হচ্ছে অ্যাকাউন্টে জমা হচ্ছে তার জন্য আপনাকে সরকারকে কোনো ট্যাক্স দিতে হবে না। 2 নম্বর হচ্ছে যে ওই জমা রাশিটা থেকে যে আপনি ইন্টারেস্টটা পাচ্ছেন, যে লেভেলেরই ইন্টারেস্ট হোক না কেন সেটা একটা পরিমাণ টাকা, সেই টাকাটার জন্যও কিন্তু আপনাকে কোনো ধরনের কোনো ইন্টারেস্ট দিতে হচ্ছে না। আর লাস্ট অফ অল যখন আপনি বৃদ্ধ হবেন, যখন আপনার প্রয়োজন হবে টাকাটা সম্পূর্ণ উইথড্র করে নেওয়ার, মানে 60 বছরের পরে বা 60 বছর যখন আপনি অবসর গ্রহণ করবেন আর কি, সেই সময়েতে যে টাকাটা আপনি তুলতে চাইবেন সেই জায়গাটাতেও কিন্তু কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, অর্থাৎ বেনিফিটই বেনিফিট বলতে গেলে। হ্যাঁ, তো এই জিনিসগুলো রয়েছে। এরপরে আমরা পরের বিষয়ে আসছি। এছাড়াও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে অন্যান্য বলতে যে সুবিধাটি পাওয়া যায় সেটা হচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স কাভারেজ কিন্তু এই ইপিএফ থেকে পাওয়ার সুবিধা রয়েছে। মানে
কোনো কর্মচারী কর্মরত অবস্থায় যদি বা কোনো দুর্ঘটনাবশত যদি কখনো মারা যান, তাহলে লাইফ ইন্স্যুরেন্স কাভারেজ তো থাকছেই, যেটাকে আমরা EDLI বলি। এই বিষয় নিয়ে আমি একটু পরে আলোচনা করছি, অবশ্যই এর ভেতরে আসবো। আর এত সুবিধা থাকার পরও তাহলে অসুবিধা নিশ্চয়ই কিছু না কিছু আছে, সেটাও একবার দেখে নিই। এই পিএফের বিভিন্ন ধরনের সুবিধা আমরা আলোচনা করলাম এবং তার সাথে সাথে অসুবিধাও রয়েছে, তবে অসুবিধাটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কারণ ধরুন এখানে বলা হচ্ছে যে ন্যূনতম 5 বছর পিএফটা আনটাচেবল থাকবে। আনটাচেবল মানে হচ্ছে কি, যে আপনি চাকরিতে জয়েন করেছেন, তারপর আপনার পিএফ চালু হয়েছে, 5 বছর না হওয়া পর্যন্ত ওই পিএফের টাকা কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। যদি করতে যান তাহলে কিন্তু সরকারকে আপনাকে ট্যাক্স দিতে হবে। মানে এই 5 বছর ধরে ধরুন আপনি এমন পরিমাণ টাকা জমিয়েছেন, সেটা ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব রয়েছে সেই স্ল্যাবেতে এসে গেছে, ইনকাম ট্যাক্সের স্ল্যাবেতে, তো সেক্ষেত্রে কিন্তু তখন আপনাকে ট্যাক্স দিতে হবে। 5 বছরের পরবর্তী জায়গাতে যদি আপনি সেই টাকা উইথড্র করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না। তাহলে বলতে গেলে এটা আমি অসুবিধা বলছি ঠিকই, সুবিধাও রয়েছে আবার তার সাথে সাথে অসুবিধাও রয়েছে। ভিডিওর প্রথম দিকে আমি একটা ইউএএন নাম্বারের কথা বলেছিলাম, যার ফুল ফর্মটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার। এই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বারটা কী, কেনই বা কাজে লাগছে, সেটা আমি প্রথমে বলি। ধরুন আপনি কোনো কোম্পানিতে চাকরি করছিলেন, 5 থেকে 10 বছর মতো চাকরি করেছেন, বা যেই পিরিয়ডই চাকরি করুন না কেন, সেখানে নির্দিষ্ট হারে যে পিএফ আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে। কিন্তু কিছু বছর আগে কি হতো, আপনি যেই কোম্পানি সুইচ করলেন বা অন্য কোম্পানিতে চলে গেলেন, তখনই আপনাকে ওই পিএফের টাকাটা তুলে নিতে হতো। কিন্তু বর্তমানে আর এরকম সিস্টেম নেই, অনেক আপডেটেড হয়ে গেছে, যেক্ষেত্রে আপনাকে ওই যে কোম্পানিতে আপনি বর্তমানে কাজ করছেন সেখানে অটোমেটিক্যালি একটা পিএফ অ্যাকাউন্ট, মানে যেটাকে আমরা বলছি ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ওই অ্যাকাউন্টটা তৈরি করা হয়। হ্যাঁ, আপনি কোম্পানিটা ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পর অন্য কোম্পানিতে চলে গেলেন, চলে যাওয়ার পর ওই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনাকে রেখে দিতে হয়। মানে আপনি ওটা পাবেন ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার, পাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, নতুন কোম্পানিতে আপনাকে ওই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বারটাকে শেয়ার করতে হবে। এরপর ধরুন আপনি পূর্বের কোম্পানিতে 5 লাখ টাকা জমিয়েছিলেন, এরপরের বার যখন নতুন কোম্পানিতে জয়েন করলেন, সেই 5 লাখ টাকার পর থেকে ওই সেম অ্যাকাউন্টে, মানে ওই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু আবার পিএফ জমা হতে শুরু করবে। মানে এটা কখনোই আপনি ভাববেন না যে আমি আগের কোম্পানিতে জয়েন করেছিলাম, তার টাকাটা কিভাবে আপনি সঞ্চয় করবেন, বা সেই টাকাটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। টাকা যেমন ছিল তেমনই থাকবে। পরবর্তী ক্ষেত্রে যে নতুন কোম্পানিতে আপনি জয়েন করলেন, সেখানে যেমন পিএফ কাটছে, তারপর থেকে কিন্তু আবার সেটা রানিং হতে থাকবে। তো এটাই হচ্ছে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বারের বিশেষ বৈশিষ্ট্য। এবার আমরা দেখব যে এই টাকা, অর্থাৎ পিএফে জমা হওয়া যে টাকা, সেটা আপনি উইথড্র কখন করতে পারবেন। 1 নম্বর বলা হচ্ছে যে 58 বছর বয়স যখন হবে, তখন কিন্তু আপনি চাইলে 100% টাকা তুলে নিতে পারেন। তো এখানে 58 বছর কথাটা কেন বলছি, সরকারি চাকরির ক্ষেত্রে অবসরের সময়সীমা ধরা হয় 60 বছর, কিন্তু বেসরকারি ক্ষেত্রে এটা 58 বছর ধরা হয়। তাই 58 বছর বয়সে আপনি পিএফে জমা সম্পূর্ণ টাকাটা কিন্তু তুলে নিতে পারবেন। আর 2 নম্বরে হচ্ছে যে 57 বছর বয়স যদি আপনার হয়, তাহলে বিশেষ ক্ষেত্র, সেখানে আপনাকে কারণ দেখাতে হবে, নির্দিষ্ট কারণ, নির্দিষ্ট কাগজপত্র দেখিয়ে আপনি কিন্তু 90% টাকা সেখান থেকে উইথড্র করতে পারবেন। এই পিএফের টাকা আপনি যদি চান তাহলে কিন্তু পার্সিয়ালি উইথড্র করতে পারেন, তবে তার জন্য আপনাকে কিন্তু সবিশেষ কারণ দর্শাতে হবে। তো এখন আমরা দেখে নেব যে কীভাবে আপনি পার্সিয়াল উইথড্র করতে পারেন। তো প্রথমে রয়েছে ম্যারেজ, বৈবাহিক কারণে আপনি কিন্তু এই টাকা উইথড্র করতে পারবেন, এবং সেটাও কিন্তু আংশিকভাবে। যদি হঠাৎ কোনো মেডিকেল এমার্জেন্সি এসে যায় চিকিৎসাজনিত সমস্যার কারণে, সেক্ষেত্রে টাকাটা আপনারা উইথড্র করতে পারবেন। তারপরে হাউস লোন রিপেমেন্টের ক্ষেত্রেও কিন্তু আপনারা চাইলে টাকাটা উইথড্র করতে পারেন। আর রয়েছে যদি নতুন কোনো বাড়ির কনস্ট্রাকশন হয়, তাহলে সেক্ষেত্রেও আপনি পার্সিয়ালি টাকাটা উইথড্র করতে পারছেন। আর 5 নম্বরে রয়েছে বাই ল্যান্ড অর হাউস, যদি ধরুন আপনি কোনো বাড়ি বা কোনো জমি জায়গা নতুন করে কিনছেন, তাহলে সেক্ষেত্রে সঠিক কারণ এবং সঠিক কাগজপত্র দেখিয়ে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সঠিক কারণ এবং সঠিক কাগজপত্র দেখিয়ে তবে আপনি কিন্তু পার্সিয়ালি টাকা উইথড্র করতে পারবেন। এই যে এতগুলো উইথড্রর কথা বলছি, মনে রাখবেন আপনারা কিন্তু কখনোই 100% টাকা উইথড্র করতে পারবেন না। প্রত্যেকটা পার্টের জন্য কিন্তু নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ তৈরি করা আছে, সেই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু টাকাটা আপনি পার্সিয়ালি উইথড্র করতে পারবেন।
এবার আরও কিছু শর্ত রয়েছে, যেই শর্ত দিয়ে কিন্তু 100% পিএফের টাকাটা উইথড্র করা যায়। যেমন এখানে দেখুন বলা হচ্ছে, ইফ অ্যান এমপ্লয়ি রিজাইনস দেন 100% অ্যামাউন্ট ক্যান বি উইথড্রন। মানে যদি কোনো কর্মচারী হঠাৎ করে বিশেষ কোনো কারণবশত কোম্পানি থেকে রিজাইন দিতে বাধ্য হয় বা রিজাইন দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি 100% অ্যামাউন্টটা কিন্তু উইথড্র করতে পারবেন। তবে প্রত্যেকটার জন্যই কিন্তু সবিশেষ কারণ থাকতে হবে। আর 2 নম্বরে বলা হচ্ছে যে ইফ অ্যান এমপ্লয়ি ইজ আনএমপ্লয়েড ফর 2 months অর মোর, মানে কোম্পানি থেকে তাকে রিজাইন করানো হোক বা সে নিজে রেজিগনেশন দিক, যাই করুক, যদি সেই রিজাইন ডেট থেকে পরবর্তী 2 মাস বা তার বেশি আনএমপ্লয়েড থাকে বা কর্মহীন থেকে থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু পিএফের টাকাটা 100% উইথড্র করা যাবে। এবার আমরা একটু দেখে নেব যে এই প্রভিডেন্ট ফান্ডের ট্রানজাকশান মেথডটা কীরকমভাবে হয়। মানে আপনার স্যালারি থেকে প্রতি মাসে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেওয়া হচ্ছে, সেটার পার্সেন্টেজটা কীরকম। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এভরিথিং ইজ ক্যালকুলেটেড অন বেসিক পে। মানে আমরা প্রত্যেকেই স্যালারি পাই, সেই স্যালারি স্ট্রাকচার কিন্তু পুরোটাই নির্ভর করে বেসিকের ওপরেতে। তো সেই বেসিক স্যালারি মানেই হচ্ছে যে বেসিক পে, তার সাথে ডিএ বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স যুক্ত হয়, তার সাথে মেডিকেল, কারো কারো ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স যুক্ত হয় এবং অন্যান্য বিভিন্ন ধরনের অ্যালাওয়েন্সগুলো যুক্ত হয়ে স্যালারি আসে। তো এখানে যে ডিএর কথাটা বললাম, এটা কিন্তু বেসরকারি বা প্রাইভেট সেক্টরে কর্মচারীদের জন্য নয়। তো সেহেতু এই ডিএ বা অন্যান্য অ্যালায়েন্সগুলোকে আমি একদম বাদ দিচ্ছি, শুধু যেটার ওপর ফোকাস দিতে বলবো সেটা হচ্ছে বেসিক পে। এটা প্রত্যেকটা কর্মচারীর জন্যই কিন্তু থাকে। তো এখন এই বেসিক পের ওপরেতে কত পার্সেন্টেজ কাটাকুটি করে এই ট্রানজাকশানটা কমপ্লিট হয়, সেটা আমরা একটা চার্টের মধ্য দিয়ে দেখব। আর একটা জিনিস এখানে বিশেষভাবে মনে রাখতে হবে যে এমপ্লয়ি এবং এমপ্লয়ার, এমপ্লয়ি মানে হচ্ছে কর্মী যিনি কাজ করছেন, আর এমপ্লয়ার মানে হচ্ছে যিনি ওই ব্যক্তিকে কাজে নিযুক্ত করছেন, মানে যার কোম্পানিতে আপনি চাকরি করছেন। তো এই উভয়েই কিন্তু সম পরিমাণ টাকা ডিপোজিট করে। একটু বুঝিয়ে বলতে গেলে এরকম আসবে ভাষাটা, ধরুন আপনার বেসিক থেকে 10% কেটে নেওয়া হয়েছে, বেসিক যে বেতন সেটা থেকে 10% কেটে নেওয়া হয়েছে এই ইপিএফে ডিপোজিটের জন্য। ঠিক একইভাবে আপনার কোম্পানিও কিন্তু কোনো না কোনোভাবে 10%, বিভিন্ন পার্সেন্টেজ রয়েছে এর ভেতরে, আবার সেগুলো আরেকটু আলোচনা করলেই আমরা বুঝতে পারবো। তো সেই একই পরিমাণ ডিপোজিট কিন্তু উভয়েই হচ্ছে। তো চলুন এবার আমরা স্ট্রাকচারটা দেখে নিই। এখানে স্ট্রাকচারে দেখুন আমি দুটো কলাম বানিয়েছি, একটা হচ্ছে এমপ্লয়ি আর একটা হচ্ছে এমপ্লয়ার। এমপ্লয়ি মানে হচ্ছে যিনি কর্মী, আর এমপ্লয়ার মানে হচ্ছে নিয়োগকর্তা। তো এমপ্লয়ির প্রথমে হচ্ছে ইপিএফ, মানে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডে একদম সরাসরি বেতন থেকে ওই বেসিক পে যেটা থেকে সেটা থেকে 12% কেটে নিয়ে ডিপোজিট হলো। এরপরে এমপ্লয়ার কি করছে, এমপ্লয়ার এখানে 4টে সেক্টরেতে টাকাটাকে ডিপোজিট করছে। এবার এখানে আপনারা এই ইপিএফ আর ইপিএস এই দুটোর দিকে আগে নজর দিন। ওইদিকে ইডিএলআই আর ইডিএফ হোস্ট যেটা রয়েছে ওটা একটু পরেই বলে দিচ্ছি। তো এখানে আপনি 12% ডিপোজিট করেছেন বা 12% আপনার স্যালারি থেকে কেটে নেওয়া হয়েছে। ঠিক একইভাবে যিনি আপনার নিয়োগকর্তা, তিনি আপনার মতোই 12% টাকাটাকে দুটো পার্টে ডিপোজিট করছেন। একটা হচ্ছে ইপিএফে 3.67% আর একটা হচ্ছে ইপিএস মানে এমপ্লয়ি প্রভিডেন্ট স্কিম, এটাতে করছে 8.33। এই দুটোকে যোগ করে দেখুন, দেখবেন আপনার মতোই 12% আসছে। আর এখানে আপনি 12% অ্যাড করলেন, তার সাথে এমপ্লয়ার বা আপনার নিয়োগকর্তাও 12% ডিপোজিট করলো, কিন্তু নিয়োগকর্তা এখানে একটু এক্সট্রা অ্যাড করছে। কীরকম না, ইডিএলআই যেটা আমরা একদম প্রথম দিকে বলছিলাম যে এমপ্লয়িজ লাইফ ইন্স্যুরেন্স, তো সেই খাতে 0.5% কিন্তু অ্যাড হচ্ছে ইডিএলআই এবং ইডিএফ হোস্ট। এখানে ইডিএফ হোস্ট হচ্ছে মানে ধরুন অফিস মেনটেনেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্ত কিছু মেনটেনেন্সের জন্য এই টাকাটা কিন্তু তারা ডিপোজিট করছে, অর্থাৎ 0.5 এবং 0.5 মিলিয়ে হচ্ছে 1%। তাহলে এমপ্লয়ারের এখানে টোটাল ডিপোজিট হচ্ছে আপনার মতোই 12%, যেটার ভাগ ইপিএফ এবং ইপিএসে, এবং ইডিএলআই এবং ইডিএফ হোস্টে 0.5 করে 1%। তার মানে টোটাল এমপ্লয়ার ডিপোজিট করছে 13% আর আপনি করছেন 12%। এই জায়গাটা আশা করেই ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে কারো কারো ক্ষেত্রে রয়েছে কি, এমপ্লয়ি তাদেরকে ডিপোজিট করতে হয় প্রভিডেন্ট ফান্ডে 10%, মানে তার বেসিক স্যালারি থেকে 10% কেটে নেওয়া হয়। কিন্তু
এমপ্লয়ার সেখানে আপনার মতোই দেখুন, প্রথমে ইপিএফে 1.7% আর ইপিএসে 8.33%, অর্থাৎ এই দুটোকে যদি আপনারা যোগ করেন দেখবেন আপনার মতোই 10% কিন্তু এমপ্লয়ারও ডিপোজিট করছে। আর ইডিএলআই ইডিএফ হোস্টের ক্ষেত্রেও কিন্তু আগের মতোই ঠিক 0.5 করে পার্সেন্ট করে 1% কিন্তু অ্যাড করছে। তাহলে শেষের যে কলামটা রয়েছে সেখানে 10% ডিপোজিট করছে ইপিএফে এমপ্লয়ি, এবং এমপ্লয়ারও ইপিএফ এবং ইপিএস এই দুটো খাতে আলাদা আলাদা, মানে সরাসরি কোম্পানি কিন্তু আপনি যেমন টোটালটা ইপিএফে দিয়ে দিলেন, তো সেই 10%টাকে ওরা কিন্তু ভেঙে ভেঙে ডিপোজিট করে। ইপিএফে একটুখানি যেমন 1.67%, আবার ইপিএসে একটুখানি 8.33%। তো সব মিলিয়ে শেষের কলামটাতে যেটা এমপ্লয়ি দিচ্ছে 10% এবং এমপ্লয়ার দিচ্ছে 11%। তো এই হচ্ছে ট্রানজাকশানের মেথডটা। এরপরে আমরা পরবর্তী স্টেপে আবার চলে যাচ্ছি। এবার একটা উদাহরণের সাহায্যে উভয়ের যে ডিপোজিট অ্যামাউন্ট সেই ডিপোজিট অ্যামাউন্টটাকে বোঝার চেষ্টা করব। এখানে আমি ধরে নিচ্ছি যে কর্মচারীর মাসিক বেতন 15,000 টাকার থেকে কম, এবং তার বেসিক স্যালারি ধরে নিচ্ছি 9,000 টাকা, কারণ এই বেসিক স্যালারির ওপরেতেই ইপিএফে ডিপোজিটটা হয়, সেটা আপনারা আগেই জেনেছেন। তো চার্টটা আমরা দেখে নেব। তো প্রথমে রয়েছে দেখুন, এমপ্লয়ি তার প্রভিডেন্ট ফান্ডে বা ইপিএফে প্রথমে কি হয় 12% দেয়। আগের যে চার্ট ছিল সেটাতে আমরা দেখেছি। তাহলে এখানে 9,000 বেসিকের ওপরে যদি 12% ক্যালকুলেশন করি তাহলে এমপ্লয়ি ডিপোজিট হচ্ছে 1,080 টাকা। এরপরে চলে যাচ্ছি আমি এমপ্লয়ারের দিকে। এমপ্লয়ার 4টে পার্টে টাকাটাকে ডিপোজিট করে, ঠিক সমপরিমাণ টাকা, সেটাও আমরা জেনেছি। তো ওই 9,000 টাকার 3.67% এমপ্লয়ার ডিপোজিট করছে ইপিএফে, তাহলে সেটার অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 330.3 টাকা। এবং ইপিএসে মানে এমপ্লয়ি পেনশন স্কিমেতে এমপ্লয়ার ডিপোজিট করছে 8.33%। তো 9,000 টাকার 8.33% মানেই হচ্ছে 749.7 টাকা। ঠিক একইভাবে ডান দিকে ইডিএলআই এবং ইডিএফ হোস্টে সেখানে ডিপোজিট যে পার্সেন্টেজটা ছিল যদি একটু মনে করেন তাহলে সেখানে দেখবেন ছিল 0.5% করে ডিপোজিট করছে এমপ্লয়ার। তাহলে 9,000 টাকার 0.5 মানে উভয় ক্ষেত্রে আসছে 45 করে, মানে ইডিএলআইতে 45 টাকা ডিপোজিট হলো এবং ইডিএফ হোস্টেও 45 টাকা ডিপোজিট হলো। তাহলে এখানে ফার্স্ট স্ল্যাবেতে এমপ্লয়ি এবং এমপ্লয়ারের যে পার্সেন্টেজগুলো সেগুলোকে অ্যামাউন্টে কনভার্ট করলাম। আবার আমরা দেখেছিলাম যে তলাতে একটা 10% আকারেও কিন্তু ডিপোজিট হয়। তাহলে যদি এখানে 9,000 টাকাটাকেই আমরা বেসিক ধরি এবং তাহলে এমপ্লয়ি তার ইপিএফে 10% ডিপোজিট করছে, মানে 900 টাকা হচ্ছে। এবং এমপ্লয়ারের দিকে আবার চলে যাচ্ছি, 9,000 টাকা বেসিকের ওপরে ইপিএফে কোম্পানি ডিপোজিট করছে 1.67%। হিসেব করে দেখবেন যে আসবে 150 টাকা 3 পয়সা বা 150.3 টাকা। আবার 8.33%-এ কোম্পানি ডিপোজিট করছে ইপিএসে, তার অ্যামাউন্ট আসছে 749.7 টাকা। আবার ওই যে ইডিএলআইতে উভয় ক্ষেত্রেই পার্সেন্টেজটা একই ছিল 0.5, তাহলে 9,000 টাকার 0.5% করলে হয় 45 টাকা। তো এখানে আমি ক্যালকুলেশনটাকে আরও ভালোভাবে নিচে লিখে দিয়েছি যে বেসিক পে যদি 9,000 টাকা হয় এবং সেক্ষেত্রে এমপ্লয়ি ডিপোজিট করছে দেখুন 1,080 টাকা, আর যদি বেসিক পে 9,000 টাকা হয় তাহলে এমপ্লয়ার সেখানে পে করছে 1,170 টাকা। এবার এমপ্লয়ি এবং এমপ্লয়ার এই দুজনকে যদি আমি যোগ করে নিই তাহলে গিয়ে দাঁড়াচ্ছে 2,250 টাকা। মানে একজন কর্মচারী মাসে তার যদি 9,000 টাকা বেসিক স্যালারি হয় তার বেতন থেকে কাটা যাচ্ছে 1,080 টাকা। কোম্পানি সেই সমপরিমাণ টাকা তো দিচ্ছেই, তার সাথে একটু বেশি টাকাও দিচ্ছে 1%, যেটা আমি আগেই বুঝিয়ে দিয়েছি, সেটার অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াচ্ছে 1,170। অর্থাৎ কোম্পানি এবং এমপ্লয়ি উভয় মিলিয়ে মোট মাসে ডিপোজিট হচ্ছে 2,250 টাকা। এরপর আমরা দেখব যে যদি কোনো কর্মচারীর মাসিক বেতন 15,000 টাকার থেকে বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে। মানে বেতনটা 15,000 টাকার থেকে বেশি বলতে চাইছি এই সেন্সে যে সেটা 20,000 হোক, 30,000 হোক, 40,000 হোক, যাই হয়ে যাক না কেন তখন কিন্তু ইপিএফ ডিডাকশানটা কিন্তু অন্য লেভেলের পার্সেন্টেজে হবে। তো এখানে বলা হচ্ছে কীরকম পার্সেন্টেজে হবে, তাহলে মিনিমাম পার্সেন্টেজ ইজ ডিডাক্টেড দ্যাট ইজ 12%, তখন কিন্তু ন্যূনতম 12% ডিডাকশান হবেই হবে। তো ডিডাকশানটা কার ওপরে হবে,
15,000 টাকাকে যেহেতু বলা হয়েছে যে 15,000-এর ওপরে যদি বেতন হয় তাহলে ওই 15,000 জিনিসটাকে কিন্তু স্ট্যান্ড পয়েন্ট ধরতে হবে, ধরে তার ওপরে হিসেব হবে 12% ডিডাকশান। তো এখানে 12% অফ 15,000 মানেই ক্যালকুলেট করে দেখে নেবেন আপনারা, যেখানে হবে 1800 টাকা। তাহলে যদি বেতন 15,000 টাকার বেশি হয়ে যায় প্রতি মাস, তখন তার ইপিএফ ডিডাকশানের পরিমাণটা মিনিমাম হবে কিন্তু 1800 টাকা প্রতি মাস। তো আমি এখানে আগের মতোই কিন্তু একটা স্ল্যাব প্রস্তুত করেছি, যেখানেতে আপনারা যদি একটু ভালো করে স্ল্যাবটা দেখেন, এখানে কিন্তু অনেকটা টুইস্টিং রয়েছে, আগের মতো কিন্তু নয়। তো যেহেতু এখানে 15,000 টাকার বেশি স্যালারি যদি হয়ে গিয়ে থাকে, তাহলে ন্যূনতম কর্মচারীর বেতন থেকে কত ডিডাকশান করা হচ্ছে? 12%। তো এখানে প্রথমে আমি এমপ্লয়ির সাইডটাতে আসছি। এমপ্লয়ির ইপিএফে কি করতে হচ্ছে, যে 15,000 টাকার বেশি বেতন হয়ে যাওয়ার কারণে আগে যেমন বেসিকের পার্সেন্টেজ নেওয়া হচ্ছিল, এখন কিন্তু ওসব না, এখন স্যালারির 12% কিন্তু এমপ্লয়ির প্রতি মাসের বেতন থেকে কিন্তু কেটে নেওয়া হচ্ছে এবং সেটা জমা হয়ে যাচ্ছে ইপিএফে। এরপর চলে আসছি এমপ্লয়ারের দিকটায়। এখানে অনেক টুইস্টিং। এখানে রয়েছে কি, যে যেহেতু 15,000 অ্যামাউন্টটাকে স্ট্যান্ড পয়েন্ট ধরা হয়েছিল, তাই কোম্পানি ইপিএফ খাতে আপনার ওই 15,000 টাকার 3.67% ডিপোজিট করছে। কিন্তু কেন করছে? এখানে ব্যাপার হচ্ছে যে আগে তো ছিল সমান সমান ডিপোজিট করবে, এখন আপনার বেতন বেশি হয়ে গেছে বলে আপনি 12% স্যালারি ইপিএফে দিচ্ছেন বলে কোম্পানিও যে এতটা দিতে পারবে তার তো কোনো কথা নেই, কোম্পানির নিজস্ব রুলস আছে। তো সেই জন্য এখানে কি করতে হয়, 3.67% অফ 15,000 এইটা কিন্তু কোম্পানি ন্যূনতম ডিপোজিট করছে। ইপিএসে করছে কত? 15,000 টাকার 8.33%। আর ইডিএলআই এবং ইডিএফ হোস্টেও কিন্তু ওই ন্যূনতম 15,000 টাকা থেকে তার 0.5% করে ইডিএলআই এবং ইডিএফ হোস্টে টোটাল 1% ডিপোজিট করছে। এটা গেল একটা সাইড। তার নিচের স্ল্যাবে রয়েছে কিন্তু ঠিক একইভাবে 15,000 টাকার বেশি স্যালারি, সেটা 20, 30, 40, 50, 1 লক্ষ যাই হোক না কেন, মিনিমাম যেহেতু এখানে আমি হিসেবটা দেখাচ্ছি, তাই ধরুন আপনার বেতন হয়ে গেছে 40,000 টাকা। তো সেক্ষেত্রে সেই 40,000 টাকা টোটাল সেটা হচ্ছে আপনার স্যালারি, সেই স্যালারি থেকে আপনার 12% কেটে নিয়ে কি করা হচ্ছে, ইপিএফে দেওয়া হচ্ছে। এটা আমি নিচের স্ল্যাবটার কথা বলছি। এরপর এখানে আবার এমপ্লয়ারের ক্ষেত্রে কেসটা হচ্ছে কি, ইপিএফ এবং ইপিএস। প্রথমে আগে ইপিএসের ব্যাপারটা দেখি। এখানে 15,000 টাকার 8.33% কিন্তু দিচ্ছে, কিন্তু আগের বারে তো কথা হয়েছিল যে সমান সমান অংশীদারিত্ব থাকবে, মানে দুজনে উভয়ই ডিপোজিটটা একই রকম হবে। তাহলে এখানে 8.33 এবং সেটা 15,000-এর ওপরেতে, তাহলে ব্যাপারটা তো মিলছে না। কিন্তু কেন মিলছে না, এখানে এবার ইপিএফে এসে দেখি 12% অফ স্যালারি। ধরুন আপনি একটু আগে বললেন যে 40,000 টাকা যদি আপনার স্যালারি হয়, তাহলে তার 12%, সেটা থেকে বিয়োগ হবে, মাইনাস লিখেছি ওই জন্য, কত বিয়োগ হবে না, ওই ইপিএসে যে টাকাটা দেওয়া হচ্ছে 15,000 টাকার 8.33%, সেটা বিয়োগ হয়ে যাবে, দিয়ে সেই যে অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা ইপিএফেতে ডিপোজিট করবে এমপ্লয়ার। তাহলে এই ইপিএফ আর ইপিএস নিচের যে স্ল্যাবটা বলছি সেটাতে কিন্তু ডিপোজিটটা এরকম একটু কমপ্লিকেটেড। আর কখনো কখনো হয় কি, যে কিছু কোম্পানি ভালো থাকে, তারা কি করে যে কর্মচারীর পরবর্তী জীবন অর্থাৎ অবসর জীবনের পরে তার জীবন কিভাবে কাটবে সেই সমস্ত জিনিস মাথায় রেখে তারাও কি করে, যেমনভাবে এমপ্লয়ি 12% তার স্যালারি থেকে ইপিএফে ডিপোজিট করছে, তারাও কিন্তু একই রকম করে। যেহেতু এটা একটা গভর্নমেন্ট স্কিম, তাই হাই ইন্টারেস্ট রয়েছে, পেনশন ইত্যাদি সমস্ত কিছু রয়েছে, সেই ভাবনা রেখেই কিন্তু এটা করা হয়েছে। ওপরের স্ল্যাবটাতে ইডিএলআই আর ইডিএফ হোস্টের জন্য 15,000 টাকার ওপরেতে 0.5% কিন্তু এমপ্লয়ার ডিপোজিট করছিল, কিন্তু নিচের স্ল্যাবেতে কি হচ্ছে, স্যালারির ওপরেতে 0.5% করে ইডিএলআই এবং ইডিএফ হোস্টে কিন্তু কোম্পানি ডিপোজিট করছে। এতদূর পর্যন্ত এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড নিয়ে আমি যতটা পারলাম আপনাদেরকে একটা ব্লুপ্রিন্ট দেওয়ার চেষ্টা করলাম। আশা করেই আপনাদের কাছে ব্যাপারটা অনেকটাই সহজবোধ্য হয়ে উঠেছে, এবং আপনারা যদি কোনো জানার কিছু থেকে থাকে এই এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড বিষয়ক আরও বেশি কিছু, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমি চেষ্টা করি যারা আমার ভিডিও দেখেন তাদের কমেন্টের রিপ্লাই ইনস্ট্যান্ট করতে। এবং ভিডিও শেষে আপনাদেরকে রিকোয়েস্ট, যারা এই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে ডিপোজিট করেন তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, এবং সাথে সাথে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।